সম্মানিত দর্শক, প্রপার্টি চ্যানেলে আমি রেজওয়ানুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আজকে আমরা একটা প্রতিবেদন নিয়ে আলোচনা করব। এখানে বলা আছে যে প্রায় 20,000 মানুষ এই জমি এবং ফ্ল্যাট এই প্রতারণার শিকার, এবং এখানে প্রায় 12,000 এই প্রতারিত মানুষগুলো আদালতে মামলা করেছেন, প্রায় 12,000। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 9,000 এই প্লট সংক্রান্ত এবং 3,000 ফ্ল্যাট সংক্রান্ত। এই যে বিশাল একটা নাম্বার অফ পিপল এখানে আটকে গেল এবং প্রায় 21,000 কোটি টাকা এখানে আটকে আছে। তার মানে যতক্ষণ পর্যন্ত এই রায় বের হচ্ছে না অথবা কেসটা মীমাংসা হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত 21,000 কোটি টাকা এইখানে আটকে গেছে। তাহলে যারা বিনিয়োগ করলো তাদের মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি যে রাজুকের এই প্রবলেমগুলো অথবা যেগুলো রিয়েল এস্টেট কোম্পানি তাদের এই প্রবলেমগুলো থেকে রাজুক এখানে অ্যাড্রেস করতে পেরেছে যে 54টা প্লট নিয়ে যারা ব্যবসা করে, তার মানে ল্যান্ড ডেভেলপার, তাদের থেকে 54টা প্রজেক্টকে তারা স্থগিত করেছে নিয়মকানুন না মানার কারণে। আবার এদিকে আমরা যদি দেখি রিহ্যাব, এই যে ফ্ল্যাট সংক্রান্ত যে প্রবলেমগুলো, সেখান থেকে 2010 সাল থেকে প্রায় 1,000 প্রবলেমকে সলভ করতে পেরেছে। তো এই যে বিশাল জনগোষ্ঠী এবং এখানে যে দুইটা পার্টে আমরা যদি দেখি যে প্রায় 9,000 প্লটে এবং 3,000 এই ফ্ল্যাটে এই যে কেসগুলো, এগুলো থেকে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যে প্রতিদিন যে পরিমাণ মানুষ ফ্ল্যাট কেনেন, সেই ফ্ল্যাটগুলোতে কি হয়, ফ্ল্যাটগুলোতে কাগজপত্রের একটা সমস্যা থাকে, তা না হলে ব্যাংকে মর্টগেজ করা আছে। ব্যাংকে মর্টগেজ করাটা আমরা এমন কোনো স্বচ্ছ প্রক্রিয়া নাই, যেটা এতদিন ধরে আমাদের দেশে এই ইন্ডাস্ট্রিটা, যে আমরা সবসময় বলি যে সেকেন্ড লার্জেস্ট একটা ইন্ডাস্ট্রি এবং এটা জিডিপিতে যে হিউজ কন্ট্রিবিউশন, সেখানেও কিন্তু আমরা স্বচ্ছতার একটা পরিবর্তন আনতে পারিনি। আমরা যদি দেখতাম যে একটা ফ্ল্যাটকে আমি কিনতে যাব, এই কোম্পানি এবং এই প্রজেক্টের যে সকল প্রক্রিয়ার মধ্য দিয়ে প্ল্যান পাস হয়েছে, এই যে সকল প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা ব্যাংকে মর্টগেজ হয়, এগুলো চেক করার যদি কোনো জায়গা থাকতো, কোনো ওয়েবসাইট থাকতো, যেখানে ধরেন আমি যদি একটা এরিয়া বলি ধানমন্ডি, তাহলে আমি গণপূর্তের কোনো একটা প্রক্রিয়া যদি এভাবে স্বচ্ছতার সাথে করতো যে এই ওয়েবসাইটে ঢুকে আপনি প্লট নাম্বার এবং এটার ফ্ল্যাটের কন্ডিশনগুলো, কে কোন ফ্ল্যাটের মালিক, এটা যদি আমরা দেখতে পেতাম, তাহলে কিন্তু আমরা কার সাথে বিনিয়োগ করছি, কোথায় যাচ্ছি, কিভাবে আমরা পেমেন্টটা করব, এই বিষয়গুলো বুঝতে পারতাম। এটা শুধু ঢাকা শহরের কথা বলছি না, আমরা পুরো বাংলাদেশের চিত্রকে নিয়ে বলছি। যেহেতু এই সরকার ডিজিটালাইজড করছে অনেক কিছুকে, যেমন মিউটেশন বা নামজারির কথা যদি আমরা বলি, এখন আমরা একটা দাগ নাম্বার, খতিয়ান নাম্বার দিয়েও কিন্তু এটা চেক করতে পারি। অদূর ভবিষ্যতে হয়তো আমরা আরও অনেক বেশি প্রক্রিয়ার মধ্যে আসব, কিন্তু এত সময় পরে এসে আমরা যতটুকু করতে পেরেছি সেটা আমাদের প্রয়োজনের তুলনায় কিন্তু নগণ্য। এ কারণে আমরা বলছি যে এই যে 21,000 কোটি টাকা এখানে যে আটকে গেল এবং অনেক পরিবার তাদের সর্বোচ্চ বিনিয়োগ করেছে। আবার যদি আমরা প্রবাসী বাংলাদেশিদের কথা ধরি, তাহলে এই প্রবাস থেকে কষ্ট করে যে পরিশ্রম করে যে টাকাটা উপার্জন করেছে, সেটারও কিন্তু একটা বড় বিনিয়োগ এখানে আছে। এবং এটা যেহেতু তারা কোনো একটা আত্মীয়র মাধ্যমে বা বন্ধুবান্ধবের মাধ্যমে অথবা ওয়েবসাইটে মজার অফার দেখেছে, এই অফারগুলোতে তাদের কাছে মনে হয়েছে এখন এই প্রজেক্টে বিনিয়োগ করা যেতে পারে। উদাহরণ হিসাবে আমরা যদি বলি, আমার খুব রিসেন্ট আমার কাছে একজন এসেছিলেন যিনি ইউকেতে থাকেন এবং ওনার সাথে দুবাইতে থাকেন একজন ভদ্রলোকের সামহাও কোনোভাবে কানেক্ট হয়, এবং এইরকম একটা ল্যান্ড প্রজেক্টে তার যিনি দুবাইতে থাকেন তিনি প্লটটা সেল করবেন এবং যিনি ইউকেতে থাকেন তিনি আসলে এই প্রজেক্টটা, এই ফ্ল্যাট, এই ল্যান্ডটা কিনবেন। সেটা হতে পারে মেবি 5 কাঠা বা 3 কাঠার একটা প্লট। কোনোভাবে এই ভদ্রমহিলা আমার সাথে শেয়ার করছিলেন যে আমি কিভাবে একটা ল্যান্ড কিনতে পারি এবং এই কোন কোন ডকুমেন্টগুলো আমরা চেক করতে পারি। আমরা আমাদের লোক দিয়ে প্রজেক্ট ভিজিট করিয়ে এবং ওই ডেভেলপারের, ল্যান্ড ডেভেলপারের অফিস ভিজিট করে যেটা দেখতে পেলাম, সেটা একটা ভয়ঙ্কর চিত্র। ওখানে আসলে কেউ ঢুকতেই পারছে না, যারা ভিজিটর, যারা এই প্লটগুলো দেখতে যাবে যে এখানে কেনা যায় কি না।
আমরা অনেক কষ্ট করে ভিতরে যেয়ে দেখতে পেলাম যে এখানে আসলে অবৈধভাবে জায়গা দখল করেছে এবং সে কারণে স্থানীয় লোকজনের একটা এখানে বাধার সম্মুখীন হচ্ছে যারা প্রজেক্ট দেখতে আসে। আবার অফিসে এসেও দেখা গেল যে ওইভাবে জমির কাগজপত্রগুলো তারা দেখাতে পাচ্ছে না। এই বিষয়গুলো কিন্তু খুব অল্প সংখ্যক যারা প্রজেক্ট করছে এরকম ব্যবসায়ী। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে সবাইকে আসলে দোষারোপ করা ঠিক না। আমরা সচেতনতার সাথে কাগজপত্রগুলো চেক করব। এই ডেভেলপার যারা ল্যান্ড নিয়ে বিজনেস করছে তাদের হিস্ট্রিটা আমরা একটু দেখব, তাদের কি এটাই প্রথম প্রজেক্ট কিনা, অথবা যদি এর আগে একটা দুটো প্রজেক্ট করে থাকে তাহলে সেটা আমাদেরকে অবশ্যই একটা ভালো খবর দেবে। কারণ একটা প্রজেক্ট কমপ্লিট করলে কিন্তু যে কোনো কোম্পানি তার সমস্ত বিষয়গুলো জানে এবং কিভাবে সার্ভিস দিতে হয় পুরো ব্যাপারটাই জানে। তো আমরা এই যে উদাহরণ হিসাবে যে কোম্পানিটার কথা বললাম, আমরা এরকম প্রজেক্টে বা এরকম কোম্পানিতে বিনিয়োগ করব না যেখানে আমার বিনিয়োগে ঝুঁকি আছে। প্লটের ক্ষেত্রে আমরা যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দেব, অনেকেই আমার কাছে জানতে চান যে আমরা যে এই প্লট কিনতে যাই আমরা কি কি জানতে চাইব। আমরা আসলে মূলত যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে অথরিটির পারমিশন পেয়েছে কিনা। যে ডেভেলপার ল্যান্ডটাকে ডেভেলপ করছে এবং প্লট আকারে বিক্রি করবে তার কাছে অথরিটির পারমিশন, মানে ধরেন যদি ঢাকা শহরে হয় তাহলে রাজুকের পারমিশন আছে কিনা, সেটা যদি চিটাগাংয়ে হয় তাহলে চিটাগাংয়ে এই বিজনেসটাকে যারা কন্ট্রোল করে, যে অথরিটি কন্ট্রোল করে তাদের পারমিশনটা আছে কিনা। এখানে পরিবেশের পারমিশন লাগে, এখানে ফায়ারের লাগে, সিটি কর্পোরেশনের মধ্যে যদি হয় তাহলে সিটি কর্পোরেশনের, পৌরসভার মধ্যে হলে পৌরসভার পারমিশন লাগবে। আমরা দেখি অনেক সময় এটা ইউনিয়ন পরিষদের মধ্যে থাকে, তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পারমিশন আছে কিনা। এবং এখানে সবচেয়ে বড় কথা যে এই প্রজেক্টটা যে হবে, যতগুলো প্লট হবে, এখানে বিদ্যুতের কিভাবে ব্যবস্থাপনা হবে, এখানে ড্রেনেজ সিস্টেমটা কিভাবে হবে, এখানকার রাস্তাঘাটগুলো একটা রাস্তা কত ফিট, তার পাশে সবুজ বনায়ন আছে কিনা, অনেক কিছু দেখে কিন্তু আপনাকে প্রজেক্টটা করতে হবে। আমরা কি এরকম দেখছি যে আবাদি জমিকে ভরাট করে, বালু ভরাট করে, এখানে আবার সরকারের কিছু নীতিমালা আছে যে আপনি আবাদি জমিতে এই ধরনের প্রজেক্ট করতে পারবেন না, আপনি লো ল্যান্ডে করতে পারবেন না, যেখানে জলাশয় আছে সেই জায়গাগুলোকে ভরাট করতে পারবেন না। এরকম জায়গাগুলোকে যদি ভরাট করে কেউ ডেভেলপার হিসেবে ব্যবসা করতে চায় তাহলে ভবিষ্যতে কিন্তু এই প্রজেক্টটা বন্ধ হয়ে যেতে পারে। এ কারণে যারা ল্যান্ডে যাবেন তারা কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আবার যারা ফ্ল্যাট কিনবেন, ডেভেলপারের কাছ থেকে হোক বা ব্যক্তিগত উদ্যোক্তার কাছ থেকে হোক, ইদানিং আমরা দেখতে পাচ্ছি শেয়ারে বিজনেসটা বেড়ে গেছে, তাদের কাছ থেকেও যদি আপনারা শেয়ার কেনেন তাহলে আপনাদের প্রথমে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে চুক্তিটা কিভাবে হয়েছে, ল্যান্ড ওনারের সাথে ডেভেলপারের চুক্তিটা কিভাবে হয়েছে, অথবা আপনি যে ব্যক্তিটার কাছ থেকে নিচ্ছেন তার সাথে আপনার চুক্তিটা কি হচ্ছে। এখানে যদি ব্যাংকের ইনভলভমেন্ট থাকে, যে প্রয়োজনে ব্যাংকের কাছে টাকা নিয়ে প্রজেক্ট করতে পারে, তাহলে সেখানে সতর্কতার ব্যাপার আছে। আপনারা কিন্তু তাহলে এই চুক্তিটাকে ফলো করবেন এবং চুক্তিটা ফলো করে যদি মনে হয় যে এখানে মূল কাগজপত্র দেখতে পাচ্ছেন না তাহলে এটা মর্টগেজ হয়ে যাওয়ার চান্স আছে। এই কারণে এনইসি সার্টিফিকেটটা নেবেন, যেটা কিনা আপনি সাব রেজিস্ট্রার অফিস থেকে কালেক্ট করতে পারবেন। এনইসি মানে নন ইনকাম ব্রাঞ্চ সার্টিফিকেট। এটা যদি আপনি তোলেন তাহলে আপনার এই প্রজেক্টে, স্পেসিফিক ওই প্রজেক্টে, প্লটে বা ফ্ল্যাটে কোনো বিনিয়োগ ব্যাংকে মর্টগেজ হয়েছে কিনা সেই বিষয়টা ক্লিয়ার হওয়া যাবে। আরও অনেকগুলো বিষয় থাকে, এজন্য আমরা সবসময় বলি যে আপনার কাগজপত্রগুলো যখন আপনি ভ্যাটিং করবেন কোনো লয়ার দিয়ে বা কোনো ফার্ম দিয়ে, তাহলে তারা কিন্তু আপনাকে একটা এই ভ্যাটিংয়ের একটা রিপোর্ট দেবে। সেখানে হয়তো আপনার অল্প কিছু টাকা খরচ হতে পারে কিন্তু আপনার ঝুঁকিটা অনেকটাই কমে গেল। আপনি যদি নিজেও বোঝেন কাগজপত্রের ব্যাপার তাহলে সেখানেও কিন্তু আপনার এই ব্যাপারটা ইজি হয়ে যাবে। আর যদি আপনি না বুঝেন তাহলে কোনো একজন প্রফেশনালের কাছ থেকে এই ব্যাপারটা ভ্যাটিং করে নেওয়া উচিত। আর একটা ব্যাপার থাকে সেকেন্ড হ্যান্ড প্রপার্টির ক্ষেত্রে। আপনি যদি দেখেন যে এগ্রিমেন্টটা যখন হচ্ছে, কোনো পেমেন্ট আপনি অ্যাডভান্স করবেন, তখন কিন্তু পুরো ব্যাপারটা আপনি দেখবেন যে এই ফ্ল্যাটের মধ্যে কি কি আপনি দেখলেন এবং সেটা
শেষ পর্যন্ত আপনাকে হ্যান্ডওভার পর্যন্ত থাকবে কিনা। আপনার এখানে যদি দেখা যায় যে এসি আছে অথবা কোনো ডেকোরেশন করা আছে, সেগুলো কিন্তু অনেক সময় আবার আমাদের কাছে তথ্য থাকে যে খুলে নিয়ে যায়, কারণ আপনার সাথে চুক্তিতে ওগুলো লেখা ছিল না। এই ব্যাপারগুলো সেকেন্ড হ্যান্ড প্রপার্টির ক্ষেত্রে আরেকটা ব্যাপার, যে আপনি কিন্তু ফ্ল্যাটটাকে ফাঁকা করে নেবেন, কারণ অনেক সময় ভাড়ায় থাকে অথবা নিজেরাই থাকে, তারা কিন্তু একটু চালাক চতুর লোক হলে তখন বলবে যে রেজিস্ট্রি করে দিচ্ছি, আমরা 1 মাসের সময় চাই, পরে আমরা এটাকে খালি করব। এই বাসার ভিতরে যদি কোনো ভাড়াটিয়া বা ওই যিনি ফ্ল্যাটটা সেল করলেন তাকে কিন্তু পরবর্তীতে তোলাটা কঠিন হয়ে যায়। আবার অনেক সময় আমরা দেখতে পাই যে বিল অনেকগুলো পেন্ডিং হয়ে থাকে, এই জন্য কাগজপত্রগুলো যেগুলো ইউটিলিটি বিল সেগুলোও কিন্তু আপনারা চেক করে নেবেন। আবার ল্যান্ডের ক্ষেত্রে অনেক সময় দোকানপাট তুলে রাখে, যে বিষয়গুলোকে আপনাকে কিন্তু প্রথমেই দেখতে হবে যে খালি একটা প্লট কিন্তু ওখানে 2টা দোকান তুলে রাখা আছে, এই দোকানের আবার অ্যাডভান্স নিয়েছে কিনা, এখানে আবার কোনো ধরনের চুক্তি টুক্তি আছে কিনা, এই ব্যাপারগুলোও কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। অনেক বিষয় জড়িত থাকে, আমরা কিছু বিষয়কে আমরা আপনাদেরকে অ্যাড্রেস করার চেষ্টা করলাম, এবং আপনারা যদি সত্যিকার অর্থে কোনো বিনিয়োগ করেন, সেটা যদি আপনাকে কাগজপত্রে এবং পজেশন নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের ঝামেলা থাকে, সেটা মুক্ত করে নিয়ে তারপর বিনিয়োগ করাটাই ভালো। আমি যে পরিসংখ্যান দিয়ে শুরু করেছিলাম, সেখানে আমি এতক্ষণ ধরে আপনাদেরকে যে বিষয়টা বললাম, প্রায় 21,000 কোটি টাকা এখানে আটকে আছে এবং প্রায় 12,000-এর মতো মামলা। আর এই যে 2010 সাল থেকে 2022 সাল পর্যন্ত আমরা যে পরিসংখ্যানটার দৃষ্টি আকর্ষণ করলাম, সেখানে কিন্তু এখানে একটা বড় রকমের ঝুঁকিতে পড়েছেন এই মানুষগুলো। বিনিয়োগকে আপনি কখনোই ঝুঁকির মধ্যে নিয়ে যাবেন না। এই কারণে কিন্তু আমরা সব সময় প্রপার্টি চ্যানেল আপনাদেরকে পরামর্শ দিচ্ছে যে প্রপার্টিতে ইনভেস্ট করার ক্ষেত্রে আপনি সেটা ল্যান্ডে হোক অথবা ফ্ল্যাটে হোক, যে কোনো জায়গাতে আপনাকে ভ্যাটিং করতে হবে, এবং প্রপার্টির যত ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স আছে সেগুলো কিন্তু আপনার খেয়াল রাখতে হবে। আপনি যদি এই জিনিসটা করেন, শুধুমাত্র আপনি যদি একটু সচেতন হন, তাহলেই কিন্তু আপনার প্রপার্টিতে বিনিয়োগটা ঝুঁকিমুক্ত হবে, এবং আপনি সেটা যদি বাসস্থান নিজের থাকার জন্যও করেন, তাও কিন্তু আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনার বিনিয়োগটা আগামীতে লাভের মুখ দেখাবে। নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে আবারও কথা হবে। ভালো থাকবেন।